বাকিরা আস্তে আস্তে আমরা পরের স্লাইডে যাব। হ্যাঁ, তো এটা হলো কি যে ক্যাটায়নিক পলিমারাইজেশন এর যে ইনিশিয়েশনটা সেটা কিভাবে হয় সাধারণভাবে দেখানো আছে যে একটা শক্তিশালী ক্যাটায়ন যদি কোনো একটা মনোমারের কাছাকাছি আসে আর কি, তাহলে সে তার ওই মনোমারের মধ্যে যে পাই বন্ধনটা আছে সেটাকে সে ভেঙে দিতে পারে। এবং দেখো তীর দিয়ে আমরা তো বুঝতে পারছি তাই না, সে আকর্ষণ করে ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রনকে যখন সে আকর্ষণ করে, ওই দুইটা ইলেকট্রন তার দিকে চলে যায়। এখানে দুইটা ইলেকট্রন চলে যায় তার দিকে। এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন নাই, যেটা নাকি রেডিক্যালে ছিল, তাই না? এখানে দুইটাই চলে যায় তার দিকে। তার দিকে চলে গেলে হয় কি, আমি অবশ্য ওই দিন তোমাদের সাথে যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দিয়ে দেখিয়েছিলাম আর কি, কাছাকাছি কার্বন যেটা ক্যাটায়নের সেখানে হয়ে যায় ডেল্টা মাইনাস, আর দূরবর্তী যেটা সেখানে হয়ে যায় ডেল্টা প্লাস। তাহলে ডেল্টা মাইনাস যখন একটা কার্বনে হয়ে যায়, তাহলে প্লাস এবং মাইনাস দুইটা মিলে একটা মজবুত বন্ধন তৈরি করে, এবং আরো প্রথমে কাছাকাছি আসে বিপরীতধর্মী চার্জ হওয়ার কারণে, তারপরে একটা সিগমা বন্ধন তৈরি হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে পরবর্তী কার্বনে যে প্লাস চার্জটা ছিল সেটা থেকে যায়, তাহলে আমার ক্যাটায়নটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল, তাই না? যে ইনিশিয়েটার যে ফ্র্যাগমেন্ট থেকে বা ক্যাটায়ন থেকে সে মনোমারে ট্রান্সফার করে দিল, এটাই আসলে ইনিশিয়েশন। তারপরে এই অনুরূপভাবে আরো ঘটনা ঘটতে থাকে, অনেক অনেক অনেকবার ঘটতে থাকে, এবং আমরা ফাইনালি হাই মলিকুলার ওয়েট পলিমার পাই। তো আমার মনে হয় আমরা এটাও আলোচনা করেছি, তাই না, গত ক্লাসে? এই স্লাইডটা আলোচনা করেছি কি? স্যার ওই যে এটা দুটা আলোচনা করা হয়েছে। বাকি আছে কোনোটা এখানে এই স্লাইডে কোনো জি কিছু স্যার, বাকি হ্যাঁ ছিল? বাকি আছে স্যার, বাকি আছে স্যার। কোনটা, ডান দিকে নিচে এটা? হ্যাঁ ডান দিকে নিচেরটা স্যার। স্যার এটা স্যার পুরোটুকু স্যার, প্রথম থেকে স্যার একটু আলোচনা করুন স্যার। আচ্ছা, এখন আমরা দেখো আগে তো এগুলো বলে এসেছি অবশ্য, যে আমাদের যে ক্যাটায়নিক পলিমারাইজেশনের মূল উদ্দেশ্য হলো যে আমরা প্রথমে তৈরি করব কি, আমরা প্রথমে তৈরি করব হইলো একটা ক্যাটায়ন। আমাদের দরকার হলো একটা ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন ছাড়া তো আমার পলিমারাইজেশনই হবে না। তাহলে ক্যাটায়নটা তৈরি করতে হলে আমরা এই ক্যাটায়ন গুলো যে কেমিক্যাল গুলো থেকে পাবো আর কি, ওদের আমরা নাম দিয়েছি ইনিশিয়েটর, তাই না? আমরা বলছি যেগুলো থেকে পাওয়া যায়, এবং সেগুলো কি ধরনের কম্পাউন্ড এগুলো আমরা আলোচনা করে এসেছি। সাধারণত হতে পারে অ্যালকাইল। আচ্ছা, আমি আবার একটু যাই তোমাদেরকে দেখাই। এখানে মেটাল ক্লোরাইড আমাদের একটা ক্যান্ডিডেট ছিল, তাই না? আমরা আবার এদেরকে বললাম কি, কোন ক্যাটাগরিতে নিয়ে আসছিলাম মনে আছে? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের ভিতরে কিন্তু কোনো প্রোটন নাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা যখন ইনিশিয়েটার যে দুই ধরনের হইতে পারে, তাই না? একটা হলো প্রোটনিক অ্যাসিড, একটা লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড তো প্রোটন নাই। তো এখন ওরা নিজেরা নিজেরা আবার ইনিশিয়েট করতে পারে না, তাহলে ওদের দরকার হয় কি, প্রোটনিক কোন সোর্স, ওই অ্যাসিস্ট্যান্ট দরকার হয় আর কি। তো অ্যাসিস্ট্যান্ট গুলো হইতে পারে, অবশ্য আমি বলেছি নামগুলো একটু হয়তো, প্রোটোজেন, হ্যাঁ, ক্যাটায়নোজেন, মানে যেটার মধ্যে প্রোটিন, সরি প্রোটন থাকবে, ক্যাটায়ন থাকবে, ওই রকম একটা কেমিক্যাল লাগে। তো আমরা এখানে একটা পার্টিকুলার লুইস অ্যাসিড নিয়ে আলোচনা করতে চাচ্ছি, পার্টিকুলার একটা, সেটা কি হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উদাহরণটাই পুরো স্লাইডটার মধ্যে আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে সবার উপরে, বাম দিকে সবার উপরে আমি দিয়েছি ইনিশিয়েটরটা লুইস অ্যাসিড। এটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, এবং এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে যখন আমরা পানির সংস্পর্শে নিয়ে আসব, এই পানিটা তাহলে ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। ক্যাটালিস্ট মানে কি, এই রিয়েকশনটা শুরুতে সে সাহায্য করবে। সে রিয়েকশনে অংশগ্রহণ সরাসরি করে না, কিন্তু রিয়েকশনটা ঘটতে সে সাহায্য করে। তাহলে দেখো, পানিটা আসার সঙ্গে সঙ্গেই আমাদের যে আহ, এই অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রন চোরা আছে আর কি, সে ডোনেট করে, সে চলে গেল কোথায়, দেখো খেয়াল করো কোথায় চলে গেল,
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে একটা, আমরা ওই সময় গত ক্লাসে বলছিলাম যে ইলেকট্রনের অরবিটাল না, ওইখানে সে জায়গা স্থান নিল আর কি। আচ্ছা, এই স্থান নিয়ে সে করলো কি, এই পুরো দুইটা কেমিক্যাল মিলে একটা এটা কিন্তু কোনো যৌগ তৈরি করে ফেললো না, একটা তুমি বলতে পারো পেয়ার তৈরি করে ফেললো, এক জোড়া আর কি, হ্যাঁ পেয়ার। আবার এই পেয়ার কখনো কখনো আলাদা হয়ে যেতেও পারে, নাও পারে, আমরা সেগুলো অবশ্য আলোচনা এখন করবো না, কখন আলাদা হবে কখন হবে না, কারণ ওটা আরো একটু হায়ার লেভেল। আমরা সিম্পলি এতটুকু তো বুঝতে পারছি যে একটা জোড়া তৈরি হলো, এই জোড়াটাই আমার দরকার। আমি বলবো কেন দরকার, কারণ এই জোড়াটা যখন তৈরি হয়ে গেল তখন আমরা দেখব কি এর ভিতরে দুই ধরনের চার্জ আছে, একটা হলো এই যে এটা, আর বাকিটা হলো এই যে এটা। আমি তোমাদেরকে হয়তো গত ক্লাসে মনে হয় দেখিয়েছি, এইভাবে দেখো যে এই অংশটা হলো মানে মাইনাস চার্জ, হ্যাঁ পুরোটারই, পুরোটাই মাইনাস চার্জ, আর এইটার প্লাস চার্জ। তুমি যদি বলো স্যার এটা কেন প্লাস চার্জ হইলো, হ্যাঁ তাহলে আমরা আবার এখানে আবার কথা আছে আমাদের, যে দেখো পানির মধ্যে আছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস, তাই না? তাহলে এইচ প্লাসটা আমরা এখানে পেলাম, আর ও এইচ মাইনাসটা চলে গেল কোথায়, ও এইচ মাইনাসটা কাছাকাছি চলে গেল আমাদের ওই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের। তো তাদের ভিতরে এবার আয়ন পেয়ার তৈরি হইলো কিনা দেখো, এটা হলো একটা নেগেটিভ আয়ন, এটা হলো একটা পজিটিভ আয়ন, এই পেয়ারটা জোড়াটা তৈরি হলো। এবার এই জোড়াকে আমরা কাজে লাগাবো, কেমন কাজে লাগাবো, আমার এখানে একটা ক্যাটায়ন আছে, এবং যে পলিমারাইজেশন এই কাজে লাগে, এই এই ক্যাটায়নকে কাজে লাগিয়ে যে পলিমারাইজেশনের সূচনা আমি করতে যাচ্ছি, সেই পলিমারাইজেশনটাই হলো ক্যাটায়নিক পলিমারাইজেশন। এখন তুমি যদি বলো স্যার এই যে অন্যান্য জিনিসগুলো যে আছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আবার একটা কি যেন একটা ডট 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 একটা দেখা যাচ্ছে, তারপরে ওএইচ, ওইটা কি রিয়াকশনে অংশগ্রহণ করবে না? না, ওইটা রিয়াকশনে অংশগ্রহণ সাধারণত করবে না, হ্যাঁ সাধারণত করবে না। তাহলে ওটার কথা আমরা ভুলে গেলেও কোনো অসুবিধা আপাতত নাই। আমাদের মূল চিন্তা হলো কাকে নিয়ে, এইচ প্লাস যেটা ক্যাটায়ন তাকে নিয়ে। তো খুব ঠিক আছে, খুব ভালো কথা। আমরা এবার কিভাবে রিয়েকশনটা হয়, অর্থাৎ ইনিশিয়েশন রিয়েকশনটা মনোমারের সাথে রিয়েকশনটা কিভাবে হয়, সেটা এই যে ডান দিকে দেখানো আছে দেখো এখানে, যে আমার যে ক্যাটায়ন, কোনো সন্দেহ তো নাই যে ক্যাটায়ন এটা, কোনো সন্দেহই নাই সে ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আমার এইখানে যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই যে এখানে যে ডাবল বন্ডটা ছিল ভেঙে যাবে। কেন ভেঙে যাবে, যে এই কার্বন আর দুইটা কার্বনের দুইটা ইলেকট্রন মিলে যে একটা একটা বন্ধন তৈরি করেছিল, এখন সেটা ভেঙে ফেলবে। কেন ভেঙে যাবে, ওই যে আমাদের ক্যাটায়নের প্রভাবে ভেঙে যাবে, এবং ভেঙে ফেলবে কে, ক্যাটায়ন। তাহলে এই ইলেকট্রন গুলো দৌড় দিয়ে চলে যাবে কার আকর্ষণে, ক্যাটায়নের আকর্ষণে, ক্যাটায়নের দিকে চলে যাবে, তীর দিয়ে কিন্তু দেখানো আছে দেখো। আর তার আগের ঘটনা তুমি যদি বলো যে স্যার তাহলে এখানে যে চার্জটা কিভাবে হইলো, দেখো এইচ অ্যাটম যেটা ছিল, সে কিন্তু তার যে ইলেকট্রনকে সে ছেড়ে দিয়েছে, কোন দিকে ছেড়ে দিয়েছে, কোন দিকে পাস করে দিয়েছে দেখো, অক্সিজেনের দিকে পাস করে দিয়েছে। তাহলে এইটা হয়ে গেছে, ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সে পজিটিভ হবে, আর এই বাকি অংশটা হয়ে গেছে নেগেটিভ, আমরা যেটা আগে বলছিলাম আর কি। তাহলে এই ক্যাটায়নের প্রভাবে এই পাই বন্ধনটা ভেঙে যাবে, ইলেকট্রন গুলো চলে যাবে তার দিকে। এবং এই এর আগে কি ঘটনা ঘটবে তা সেটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এইভাবে যে এটা নেগেটিভ, পার্শিয়ালি নেগেটিভ চার্জ এখানে কেন হবে জানো, মানে তীর দিয়ে দেখানো আছে যে এই প্রোটনের সাথে চলে যাবে আর কি, বন্ধন সৃষ্টি করবে। তো বন্ধনটা হওয়ার একটু আগে কি ঘটনা ঘটে সেটা আমি দেখাচ্ছি আর কি, যে এটা এই কার্বনটা হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ, আর এই কার্বনটা হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভ। তো পার্শিয়ালি পজিটিভ চার্জটা কিন্তু থেকে যাবে, আর পার্শিয়ালি নেগেটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে। যখন বন্ধনটা তৈরি হবে তখন এই নেগেটিভ চার্জটা কিন্তু আর থাকবে না, এখানের পজিটিভ চার্জও আর থাকবে না। তাহলে একটা বন্ধন তৈরি হলো, শক্তিশালী বন্ধন। হ্যাঁ, তাহলে এই বন্ধনটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো সেই বন্ধনটা কোথায় দেখো, এই শক্তিশালী বন্ধনটা কোথায়, আমি ওই আবার একটা ফ্র্যাকশন দিয়ে তোমাদের দেখাই আর কি। এই যে এইখানে হয়ে গেছে, এইখানে এখানে এখানে হয়েছে কিভাবে বুঝো, দেখো আগে ছিল CH2,
এখন হয়ে গেছে CH3। তাহলে এই হাইড্রোজেন অ্যাটম এই CH2 এর সাথে যুক্ত হয়ে CH3 তৈরি করেছে, ভেরি গুড। আর এরপরে এইখানে যে ডাবল বন্ড ছিল সেটা হয়ে গেছে দেখো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড হয়ে গেল সিঙ্গেল বন্ড। আর এইখানে যে পজিটিভ আয়ন ছিল এটাকে তো কেউ নিউট্রালাইজ করে নাই, তাহলে এটা রয়ে গেল আমাদের দ্বিতীয় কার্বনে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্যাটায়ন যেটা ছিল H+, সে তার এই পজিটিভ চার্জটাকে ট্রান্সফার করে দিল দ্বিতীয় কার্বনের মধ্যে এবং মনোমারের সাথে সে বন্ধন সৃষ্টি করলো, বন্ধন সৃষ্টি করে CH3 হয়ে গেল। এটাই হলো ইনিশিয়েশন। কিন্তু যেহেতু প্লাস চার্জটা এখানে তৈরি হইলো, তাইলে আশেপাশে একটা মাইনাস চার্জও থাকবে। এটা হলো কাউন্টার অ্যানায়ন। আবার বলছি কাউন্টার অ্যানায়ন। এ কিন্তু রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, এ হলো যেখানে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জের কাছাকাছি সে অবস্থান করে। বাস, আমাদের ইনিশিয়েশন হয়ে গেল। ঠিক অনুরূপ নিয়ম মেনে আমরা নিচের রিঅ্যাকশনটা করেছি, প্রপাগেশন। নিয়মটা কিন্তু একই। তুমি যদি বলো যে স্যার আমি কি পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ দেখাইতে হবে, না, তোমার দেখানোর অতটা জরুরি না, কিন্তু আমি তোমাদেরকে বোঝার জন্য জিনিসটা দেখিয়েছি আর কি। এখন দেখো তো এই স্লাইড থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নিচের রিঅ্যাকশনটা কি? নিচেরটা কিন্তু এটা প্রপাগেশন রিঅ্যাকশন, তাই না? এই যে এটা প্রপাগেশন রিঅ্যাকশন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই, কারণ আমাদের এখানে এটা তো আমরা আংশিক গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখলাম এভাবে আস্তে আস্তে চেইনটা অনেক বড় হয়ে যাবে এবং এক সময় না এক সময়, কোনো এক সময় আর কি, আমাদের এই চেইনের মৃত্যু ঘটবে এবং সেই মৃত্যুটা যে রিঅ্যাকশনের মাধ্যমে ঘটবে সেটাই হলো টার্মিনেশন রিঅ্যাকশন, তাই না? তো টার্মিনেশন রিঅ্যাকশনের দিকে একটু খেয়াল করো। আমাদের যে পলিমার চেইনটা, বাড়ন্ত যে চেইন, বাড়ন্ত পলিমার চেইনটা হলো যে এটা, এটা হলো আমার বাড়ন্ত পলিমার চেইন, অনেক লম্বা একটা চেইন হয়ে গেছে। এবং সেইটার যে হেড গ্রুপ তো তোমাদের মনে আছে যে মাথা যেটা আর কি, সেখানে কি আছে? মাথার মধ্যে আছে হলো CH3 আছে, হ্যাঁ। অথবা তুমি এইভাবে লিখতে পারো, এখানে যেভাবে দেখানো আছে মনোমারের এটা থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে তুমি এটা, এই এইচটা তো মনে করো ইনিশিয়েটর থেকে আসছে, ওটা দেখাইতে পারো বাইরে। আর মনোমার ইউনিটটা তুমি এইভাবে দেখাইতে পারো, দেখো এই যে মনোমার ইউনিটটা হলো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এবং তার ডান দিকে একটু নিচে ছোট করে একটা এন আছে, হ্যাঁ। তার মানে পলিমার চেইনটা অনেক বড় হয়ে গেছে এখন। কিন্তু তার ডান দিকে খেয়াল করো টেইল গ্রুপ। তাহলে আমরা হেড গ্রুপ পেয়ে গেলাম, এই যে এটা হলো আমাদের হেড গ্রুপ আর কি। এটাও দেখাতে পারো, আবার দুইটা একত্রে মিলে CH3ও হইতে পারে, হ্যাঁ। এটা হলো আমার হেড গ্রুপ। আর টেইল গ্রুপের মধ্যে কি আছে দেখো, টেইল গ্রুপের মধ্যে একটা ক্যাটায়ন আছে, ক্যাটায়ন আছে। তাহলে প্রশ্ন হলো টার্মিনেশন কিভাবে ঘটবে? সত্যি বলতে কি, ক্যাটায়নিক পলিমারাইজেশনে বেশ কয়েক ধরনের টার্মিনেশন হয়। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এক ধরনের বা দুই ধরনের আলোচনা করব। অনেক ধরনেরই হয়, হ্যাঁ। আমরা একটু জানি যে কিভাবে হয় টার্মিনেশনটা। তো টার্মিনেশনটা যেভাবে হয় সেটা হলো কি, যে আমরা একটু লক্ষ্য করি, টেইল গ্রুপের দিকে লক্ষ্য করি। দেখো এই টেইল গ্রুপের মধ্যে যে ক্যাটায়নের একটু উপরের দিকে তাকাও, মানে উপরের দিকে দেওয়া দেখানো আছে, তাকাও, উপরেও CH3 ছিল, নিচেও CH3 ছিল, কিন্তু আমার এই ক্যাটায়ন এই যদি অন্য আরেকটা ইলেকট্রনকে সে পেয়ে যায় আর কি, হ্যাঁ, বা আকর্ষণ করে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু এই CH3-র যে কার্বন, সেই কার্বনের সাথে কিন্তু সেটা ডাবল বন্ড তৈরি করতে পারে এবং সেই ডাবল বন্ড তৈরির ঘটনাটা ঘটে কখন? যখন আমরা দেখতে পাই যে আমাদের ওই যে কাউন্টার অ্যানায়ন ছিল না, কাউন্টার যে অ্যানায়ন ছিল, কাউন্টার অ্যানায়নের ভিতরে
নেগেটিভ চার্জ তো আমরা পেয়েছি, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে এই নেগেটিভ চার্জটা আসলে আসলো কোত্থেকে? পানি ছিল, পানির মধ্যে ছিল H+, OH-, তাই না? নেগেটিভ চার্জটা তো ওইখান থেকে, অ্যাকচুয়ালি অক্সিজেন থেকে। হ্যাঁ, তাহলে এইটা তো অ্যাকচুয়ালি মাইনাস চার্জ আসছে এখান থেকে, তাই না? এই যে এটা, তাহলে এখান থেকে সে যদি এক জোড়া ইলেকট্রন, আবার মনে করো এখানে কিন্তু তার দেখো ফ্রি পেয়ার আছে। হ্যাঁ, এখন সে যদি এই CH3 যে একটা হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে, তাহলে কি হবে? এখান থেকে এই এই এখানে এই হাইড্রোজেন অ্যাটমের সাথে সে একটা বন্ধন সৃষ্টি করবে, এবং এই বন্ধন সৃষ্টি করলে আমরা কোন জায়গায় চলে যাচ্ছে? ওই যে শুরুর কথা খেয়াল করো, শুরুতে যখন ছিল আর কি, শুরুতে তো কাউন্টার অ্যানায়নের সাথে কি ছিল? আরেকটা হাইড্রোজেন অ্যাটম ছিল যেটাতে পজিটিভ চার্জ ছিল, তাই না? তাহলে এই হাইড্রোজেন অ্যাটম এর সাথে সে রিয়েকশন করতে পারে, বন্ধন তৈরি করতে পারে, এবং করে আবার কিন্তু সে আয়ন পেয়ার দিতে পারে। দেখো, তাহলে তুমি হয়তো বলবা যে স্যার, এই যে এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে কিভাবে? এখানে তো মাইনাসটা OH, এখানে তো প্লাস নাই। হ্যাঁ, সে প্লাস হয় কিভাবে? তীরের সাহায্যে দেখানো আছে, দেখো এই যে তীরের সাহায্যে দেখানো আছে। সে তার ইলেকট্রনকে দিয়ে দিল কার্বনের কাছে, তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে সে পজিটিভ, পজিটিভ হইলো। পজিটিভ যদি হয় তাহলে OH টা নেগেটিভ, তাহলে এবার বন্ধনটা তৈরি হলো। তাহলে ওই কার্বনের কাছে যে ইলেকট্রন দিয়েছিল সেই ইলেকট্রনটা আবার চলে আসলো হইলো কি, পরবর্তী কার্বন, যেটা মেইন চেনের যে কার্বন, যেটার মধ্যে পজিটিভ চার্জ ছিল, তার আকর্ষণে তার কাছে চলে আসলো। তাহলে এবার এই উপরের কার্বন আর নিচের কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হলো। দেখো, এটা ডাবল বন্ড তৈরি হলো। আর উপরে ছিল CH3, একটা হাইড্রোজেন অ্যাটম চলে গেল, এখন হয়ে গেল CH2। ভেরি গুড। তাহলে আমার এই যে পলিমার চেইনটা, এটার এখন মৃত্যু ঘটলো। এটা কিন্তু আর জীবিত নাই। কেন জীবিত নাই? তার তো কোনো চার্জ নাই। ভালো মতো খেয়াল করো, তার কোনো চার্জ নাই। তবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, অস্বাভাবিক না, স্যার এখানে যে একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এখানে তো একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, নিশ্চয়ই তাই। তাহলে এরা কি আবার অন্য কোনো মনোমারের সাথে রিয়েকশন করবে? তুমি এই প্রশ্নের উত্তর হলো কদাচিৎ করে আর কি। হ্যাঁ, মানে করার সম্ভাবনা খুব কম, একেবারেই কম আর কি। কেন কম জানো? আসলে আমাদের এই পলিমার চেইনটা অনেক লম্বা হয়ে গেছে, তো অনেক ভারী হয়ে গেছে আর কি, বুঝছো? অনেক ভারী হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো এই ভারী মলিকুল এর মোবিলিটি, মানে মুভ করার ক্ষমতাটা কমে যায়। সুতরাং এই রিয়েকশনটা রেয়ারলি হয় আর কি, বুঝছো? খুব রেয়ারলি হয়। তা আমি ধরে নিই। আর আরেকটা কথা বলে নেই, যে চেইন যত বড় হতে থাকে, এই লেসটা আর কি, লেস দিয়েই তো রিয়েকশন করে, লেসটাও দুর্বল হতে থাকে, লেসটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তাহলে এক হইলো দুর্বল হতে থাকে, আর দ্বিতীয় কথা হলো একটু বাল্কি, সেই জন্য রিয়েকশনটা সাধারণত খুব রেয়ারলি সংগঠিত হয়। তাহলে আমাদের যে পলিমার চেইনটা, এটা মৃত্যুবরণ করলো, আর তৈরি হইলো কি? দেখো, তৈরি হইলো আবার ওই যে শুরুতে যেটা ছিল, আয়ন পেয়ার। তাহলে এই আয়ন পেয়ার, এই যে এখানে আয়ন পেয়ার, এই আয়ন পেয়ার আবার আরেকটা মনোমারের সাথে রিয়েকশন করতে পারে, তাই না? করে আবার পলিমারেশন আবার শুরু করতে পারে, নিশ্চয়ই সেটা পারে। তাহলে এইভাবে আমাদের ক্যাটায়নিক পলিমারাইজেশনের টার্মিনেশন ঘটতে পারে, এবং আয়ন পেয়ারটা আবার নতুন করে তৈরি হতে পারে। এই হলো এক ধরনের টার্মিনেশন। ক্লিয়ার কিনা আমাকে বলো, রিয়েকশনটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা হলো এক ধরনের টার্মিনেশন। তাহলে ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দেখাই তোমাদের, অন্য ধরনের একটা দেখাই। সেটা হলো কি, যে আমি তো দেখিয়েছিলাম যে এখানের যে OH, তার সাথে রিয়েকশন ঘটেছিল CH3 যে H, তার মধ্যে, তাই না? এবং আমরা আয়ন পেয়ারটা পেয়েছিলাম। কিন্তু রিয়েকশনটা তো অন্যভাবে ঘটতে পারে। কিভাবে ঘটতে পারে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যে এখানে যে ক্লোরিন অ্যাটম আছে, ঠিক আছে, ভালো মতো লক্ষ্য করো, ক্লোরিন অ্যাটম আছে, ভেরি গুড। তাহলে ক্লোরিন অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, একেবারে আউটার শেলে কি ইলেকট্রন আছে দেখানো আছে। হ্যাঁ, তো
তো তিনটা পেয়ার। তো ও ইলেকট্রন তার বেশি আছে, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রন রিচ। আর আমাদের যে এই প্রপাগেটিং স্পিসিস মানে জীবন্ত যে চেইনটা, তার ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য সে পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জ এবং এখানের যে নেগেটিভ চার্জ, তুমি যদি বলো স্যার এখানে নেগেটিভ চার্জটা কিভাবে আসলো, এখানে নেগেটিভ চার্জটা আসলো হলো যে আমাদের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যেটা ছিল আর কি, সেটা থেকে এক জোড়া মানে সে ইলেকট্রনটা দিয়ে দিল কাকে, ক্লোরিনকে। তাহলে ক্লোরিন হয়ে গেল নেগেটিভ চার্জ। আর এই যে এইভাবে এইভাবে ভাঙলাম। আচ্ছা, তাহলে আমার এই ক্লোরিনের মধ্যে ইলেকট্রন রিচ, এই ইলেকট্রনটা চলে যাবে কোথায়, অ্যালুমিনিয়াম থেকে যে ইলেকট্রন পেয়েছে সে আরো ইলেকট্রনটা অর্থাৎ নেগেটিভ চার্জ নিউট্রালাইজ হবে, রিয়েকশন করবে কার সাথে, এই যে এখানে পজিটিভ চার্জের সাথে। এই ইলেকট্রনটা তীর দিয়ে দেখানো আছে কিভাবে আসলো এবং ক্লোরিন থেকে কার সাথে কোন কোন জায়গায় গেল। তাহলে এই পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে ইলেকট্রনগুলো আসার কারণে। যেহেতু নিউট্রালাইজ হয়ে যাবে, সুতরাং এখানে আর পজিটিভ চার্জ থাকলো না, এই যে এই কার্বনের আর পজিটিভ চার্জ থাকলো না, এবং সে ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করলো, ক্লোরিনের সাথে সে বন্ধন তৈরি করলো। তাহলে আমাদের এই পলিমার চেইনটা মৃত্যুবরণ করলো, টার্মিনেশন হয়ে গেল। ভেরি গুড। তাহলে এবার দেখো যে আমাদের বাকি যেটা, সেটা আমরা আলাদাভাবে দেখাচ্ছি। এইভাবেও টার্মিনেশন হতে পারে। তার মানে আমাদের যে আয়নটাকে আমরা বলছি কাউন্টার অ্যানায়ন, ওই কাউন্টার অ্যানায়ন থেকে কোনো অ্যাটম এসে আমার এই চেইনের সাথে, যেটা বাড়ন্ত চেইনের লেজের সাথে রিয়েকশন করতে পারে, এবং ওই লেজের মধ্যে দুইটা কারণ ঘটাতে পারে। একটা হলো কি, ডাবল বন্ডও ঘটায় দিতে পারে, আমরা ওই যে প্রথম রিয়েকশনে দেখলাম ডাবল বন্ড তৈরি করতে পারে। আর দ্বিতীয় দেখলাম এটা ডাবল বন্ড তৈরি হয় নাই, কিন্তু মানে বন্ধন তৈরি করতে পারে এই কাউন্টার অ্যানায়ন থেকে কোনো অ্যাটম এসে, এটা আমরা দেখলাম। তাহলে এই দুই ভাবে আমরা ক্যাটায়নিক পলিমারাইজেশন টার্মিনেশন রিঅ্যাকশন দেখাতে পারি। সত্যি বলতে কি আরো আছে, আমরা দুইটাই জানলাম আপাতত। এই দুই ভাবে হতে পারে। কি হতে পারে, আমাদের যে ক্যাটায়ন সেটা মৃত্যুবরণ করতে পারে, ক্যাটায়নের যে পজিটিভ চার্জ সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর ক্যাটায়নটা যখন নষ্ট হয়ে যায়, যখন তার আর রিয়েক্টিভিটি থাকে না, ওই রিয়েকশনটাকেই আমরা বলি টার্মিনেশন রিয়েকশন। দেখো তো এখানে কোনো প্রশ্ন তৈরি হয়েছে কিনা তোমাদের মনে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরবর্তী আমার দেখি পরবর্তীতে কি আছে। আরো একটা রিয়েকশন, এটা মনে আমরা আগে আলোচনা করেছিলাম তাই না, যে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন, চেইন ট্রান্সফার কিভাবে হয়। তো আমি আশা করি তোমরা এগুলো দেখে বুঝতে পারবা। ডিফারেন্ট নোটেশন ইউজ করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। কেউ আছে হয়তো এই যে ডান দিকে যেভাবে দেখানো আছে এটা ভালো বোঝে, কেউ আছে এটা বুঝতে তার কষ্ট হয়, তাহলে তুমি বাম দিকে যেটা আছে সেটা দেখো। এইভাবে তুমি ক্যাটায়নিক পলিমারাইজেশনের যে রিঅ্যাকশন গুলো সংঘটিত হয় সেটাকে দেখাতে পারো আর কি এভাবে। এবার আমরা একটু অ্যানায়নিক পলিমারাইজেশন শুরু করতে চাই। অ্যানায়নিক পলিমারাইজেশন সাথে ক্যাটায়নিক পলিমারাইজেশনের কি পার্থক্য, আমি মনে হয় তোমাদেরকে একটা ভিডিও, ইউটিউবের একটা ভিডিও দিয়েছিলাম, আমি আশা করি তোমরা দেখেছো ব্লেন্ডেড লার্নিং সেন্টারে, যে অ্যানায়নিক পলিমারাইজেশনটা ক্যাটায়নিক পলিমারাইজেশনের মতো ঠিক না। হ্যাঁ অবশ্যই না, কিন্তু পার্থক্যগুলো কিন্তু সুস্পষ্ট।
যে ওখানে ছিল পজিটিভ চার্জ আর এখানে হলো নেগেটিভ চার্জ। শুধু কি তাই না, শুধু তাই নয়, আরো অনেক কথা আছে, আমরা আস্তে আস্তে এগুলো আলোচনা করব। তো মূলত চার্জটা হলো নেগেটিভ চার্জ। যে যে ইনিশিয়েটর, যে যখন মনোমারের সাথে রিয়েকশন করে তখন তার নেগেটিভ চার্জ, তার মানে কি ইলেকট্রনের আধিক্য থাকে। তাহলে ইলেকট্রনের আধিক্য যদি ইনিশিয়েটরের মধ্যে থাকে, তাহলে কোন মনোমারের সাথে রিয়েকশন করবে? যে মনোমারের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, তাই না? বা যে মনোমার ও যে ওর মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে, তাহলে আরেকজন মনোমার কিন্তু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। সেই সমস্ত মনোমারের সাথে সে রিয়েকশন করবে। আচ্ছা, তাহলে এই মনোমার গুলো কোন ধরনের মনোমার? এই মনোমার গুলো সাধারণত ভিনাইল মনোমার, যার মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। হ্যাঁ, ইলেকট্রন আকর্ষণ করতে পারে এরকম গ্রুপ আছে। সেই মনোমার গুলোর নাম কি? সেই মনোমার গুলোর নাম হলো ডাইন। এখানে কিন্তু হয়তো বলবো স্যার প্লুরাল নাম্বার কেন, এখানে গ্রুপ ক্যাটাগরি বলছে তো এই জন্য প্লুরাল আর কি। ডাইনস, স্টাইরিনস, মানে স্টাইরিন বিভিন্ন ধরনের হতে পারে, অ্যাক্রাইলেটস, মিথঅ্যাক্রাইলেটস, অ্যালডিহাইডস, অ্যাক্রাইলোনাইট্রাইলস। তাহলে এই সমস্ত মনোমার গুলো আমার এই অ্যানায়নের সাথে রিয়েকশন, সরি ইনিশিয়েটর গুলোর সাথে রিয়েকশন করবে এবং পলিমারাইজেশন চলবে। আচ্ছা, পলিমার তৈরি করবে। এখন আমরা আসি ইনিশিয়েটর গুলো কেমন। ইনিশিয়েটর গুলো হলো যারা নাকি স্ট্রং অ্যানায়ন। ইনিশিয়েটর গুলো কারা? যারা স্ট্রং অ্যানায়ন দেয় বা যারা ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, কারণ ইলেকট্রন তার বেশি, সে দিতে পারে আরেকজনকে। এর উদাহরণ কি? কোন আয়ন, মানে কোন ধরনের মানে স্ট্রং অ্যানায়ন কারা হতে পারে? লিথিয়াম অথবা সোডিয়াম। আমরা জানি যে লিথিয়াম বা সোডিয়াম এগুলো অ্যালকালি মেটাল এবং এরা স্ট্রং অ্যানায়ন তৈরি করতে পারে, এগুলো যে কম্পাউন্ডের সাথে থাকে আর কি। হ্যাঁ, আমরা দেখবো সেগুলো কোন কোন ধরনের। যেমন মনে করো হাইড্রোক্সাইড, এমিন, অথবা অন্যান্য অর্গানো মেটালিক কম্পাউন্ড। অর্গানো মেটালিক কম্পাউন্ড মানে অর্গানিক পার্ট থাকবে একটা, মেটালিক পার্ট থাকবে একটা। তো মেটালিক পার্টে কে থাকবে? ওই যে এগুলো থাকবে, যেমন লিথিয়াম, যেমন সোডিয়াম, এগুলো থাকবে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ হলো অ্যালকিল লিথিয়াম কম্পাউন্ড। এটা খুব মানে ক্যাটায়নিক সরি অ্যানায়নিক পলিমারেশনে ইনিশিয়েটর হিসেবে যথেষ্ট ব্যবহার আছে। তো আমরা একটু উদাহরণগুলো দেখি আর কি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, পটাশিয়াম অ্যামাইড। পটাশিয়াম অ্যামাইড যখন আমরা দেখতে পাই যে কি দেয়, পটাশিয়াম আয়ন দেয়, অ্যামাইড আয়ন দেয়। এখন এই দুইটা মিলে কিন্তু আসলে আয়ন পেয়ার তৈরি হয়, এক জোড়া আয়ন তৈরি হয়। আমরা ক্যাটায়নিক পলিমারেশন দেখি এক জোড়া আয়ন তৈরি হয়। এখন এখানে তো পজিটিভ চার্জও আছে, নেগেটিভও আছে। তাহলে আমার রিয়েকশন কে করবে? রিয়েকশনটা করবে হলো আমার অ্যানায়ন, এটা রিয়েকশন করবে। তাহলে আমার পজিটিভ আয়নটা কি রিয়েকশন করবে না? না, এটা করবে না, কারণ এটা হলো কাউন্টার আয়ন, এর সাথে সাথে থাকবে, রিয়েকশন করবে না। তাহলে রিয়েকশন কে করবে? রিয়েকশন করবে হলো আমার অ্যানায়ন। তার মানে আমরা ক্যাটায়নিক পলিমারেশনে যা দেখেছিলাম তার বিপরীত, কারণ ওইখানে আমাদের রিয়েকশন করেছিল ক্যাটায়ন, আর এখানে রিয়েকশন করবে হলো অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আমরা ভুলে গেলাম যে আমাদের ক্যাটায়ন আছে, আমাদের মনোযোগটা নিবদ্ধ করব অ্যানায়নের দিকে। তো ঠিক আছে, এটা হলো আমাদের অ্যানায়ন। তাহলে এই অ্যানায়ন কি করবে? সে কিন্তু তার মধ্যে কিন্তু ইলেকট্রনের আধিক্য আছে, তাই না? সে ইলেকট্রনকে কি টেনে তার কাছে নিয়ে আসবে নাকি ঠেলে দূরে সরাইয়া দিবে বলতো? তার কাছে ইলেকট্রনের আধিক্য আছে। এবং আমরা যদি একটু তাকাই ভিনাইল মনোমারের দিকে, এখানেও কিন্তু ওই যে এইখানের কার্বনের মধ্যে
এখানে কার্বনের মধ্যে ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই যে এক জোড়া ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন আর এই কার্বনের, এই দুইটা ইলেকট্রনকে কি সে নিজের দিকে আকর্ষণ করবে নাকি দূরে সরাইয়া দিবে? বলো তোমাদের মধ্যে থেকে কেউ। এই যে অ্যানায়নটা, সে কি ইলেকট্রনকে আকর্ষণ করবে নাকি? আমরা ক্যাটায়নের ক্ষেত্রে দেখেছিলাম একরকম, এখানে অ্যানায়নের ক্ষেত্রে কি ঘটবে? স্যার দূরে সরে দিবে। কারণ এটা নেগেটিভ চার্জ, হ্যাঁ, ইলেকট্রন, এবং ইলেকট্রনের চার্জও নেগেটিভ, অ্যানায়নের চার্জ নেগেটিভ। তাহলে এ করবে কি, ইলেকট্রন করবো। দূরে সরাইয়া দিবে। তাহলে দূরে সরাইয়া যদি দেয়, তার কাছাকাছি যে কার্বন, এই যে এই কার্বনটা হলো কাছাকাছি কার্বন, এই কার্বনের ইলেকট্রন থাকবে না, বিকজ এই এই ইলেকট্রনের ভয়ে বা তার চাপে সে চলে যাবে, কিন্তু এই জায়গায় চলে যাবে, তাই না? এই যে এখানে, তাহলে দুইটা পেয়ার অফ ইলেকট্রন এইখানে চলে আসলো। তাহলে এখানে কি হলো, পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, যেহেতু ইলেকট্রনের আধিক্য ঘটে গেল। তাহলে যেখান থেকে চলে আসলো সেই জায়গাটা কিন্তু একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ তৈরি হবে এই প্রথম কার্বনে। প্রথম বলছি কেন, যে আমাদের অ্যানায়নের কাছাকাছি যে কার্বন সেটাকে বলতে, এটা পজিটিভ তৈরি হলো, পজিটিভ তৈরি হলো। তাহলে যেহেতু এটা পজিটিভ এবং অ্যানায়নটা নেগেটিভ, তাহলে এদের ভিতরে আরো কাছাকাছি আসবে আকর্ষণ, পারস্পরিক আকর্ষণ, এবং একে অপরকে নিউট্রালাইজও করে ফেলবে এবং বন্ধন তৈরি হবে। আর এখানে যে পার্শিয়ালি নেগেটিভ চার্জ ছিল, তার তো আসলে কিছুই হয় নাই, তাকে কেউ নিউট্রালাইজ করে নাই। ও সেটা বলে নেই, এই এই ডাবল বন্ড তো আর তখন থাকবে না, ভেঙে গেল, তাই না? ভেঙে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম এটা হলো একটা কার্বন। তাহলে এই কার্বন, প্রথম কার্বন যেটা, প্রথম কার্বন বন্ধন তৈরি করেছে NH2 এর সাথে, আর দ্বিতীয় কার্বনের মধ্যে যে নেগেটিভ চার্জ ছিল সেটা ওইভাবেই রয়ে গেছে। আর এই নেগেটিভ চার্জের আশেপাশে খুঁজলে তুমি কিন্তু আরেকজনের দেখা পেয়ে যাবা। কার দেখা পেয়ে যাবা? আমরা পেয়ে যাব হইলো কাউন্টার ক্যাটায়ন। এটা হলো কাউন্টার ক্যাটায়ন, এটা দেখা আমরা পাবো। সে কোথায় থাকবে? সে থাকবে যে নেগেটিভ চার্জ যেটা থাকবে তার আশেপাশে থাকবে, তার কোনো ভূমিকা নাই, এটা হলো কাউন্টার আয়ন। তাহলে আমাদের অ্যানায়নটা হলো ওই যে এটা। তাহলে দেখো, আমাদের ইনিশিয়েটর থেকে আমরা যেটা পেয়েছিলাম আর কি, NH2, সে করলো কি, তার যে নেগেটিভ চার্জটা সে ট্রান্সফার করে দিল মনোমারের মধ্যে, আর সে মনোমারের একটা কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। তাহলে পুরো প্রসেসটাই হলো একটা ইনিশিয়েশন রিয়াকশন। ইনিশিয়েশন রিয়াকশনে আমরা কিন্তু পেলাম অ্যানায়ন। তাহলে এই অ্যানায়ন আবার আরেকটা মনোমারের যে ডাবল বন্ড আছে সেটা ভেঙে দিবে, ভেঙে দিয়ে দুইটা ইলেকট্রনকে দূরে সরায় দিবে। তাহলে আবার দ্বিতীয় কার্বনে চলে যাবে আবার নেগেটিভ চার্জ, আর প্রথম কার্বনের সাথে সে আবার রিয়েকশন করবে। এইভাবে রিয়েকশন একটার পর একটা চলতে থাকবে। এবং এখানে এই যে স্টাইরিনের যে বেনজিন রিংটা, এখানে দেখানো আছে পিএইচ। আশা করি তোমরা বুঝতে পারবা আর কি, পিএইচটা হলো বেনজিন রিং, হ্যাঁ, মানে রিয়েকশনটা ছোট্ট করার জন্য আর কি, দিতে পারতো, দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে দেখো, আমাদের এইটা হলো আমাদের পলিমার চেইন, যেটা এখনো জীবন্ত আছে। খেয়াল করো, এটা হলো বাড়ন্ত চেইন। কিভাবে বুঝবো বাড়ন্ত চেইন? আমরা বুঝবো, এই যে অ্যানায়ন আছে এখানে, এটা হলো লেজ, আর এটা হলো মাথা। মাথার মধ্যে তো কিছু চার্জ থাকবে না, লেজের মধ্যে অ্যানায়ন আছে। আর এই নেগেটিভ আয়নের কাছাকাছি খুঁজলে তুমি আবার কাউন্টার ক্যাটায়নকেও পেয়ে যেতে পারো, কাছাকাছি থাকবে আর কি। তাহলে সে যদি আবার আরো একটা মনোমারের সাথে রিয়েকশন করে, তারপরেও দেখো অ্যানায়নটা রয়ে যাচ্ছে, কাউন্টার ক্যাটায়নটাও রয়ে যাচ্ছে। ঘটনাটা কি? তার মানে বড় হতেই থাকবে, কিন্তু তাদের কি টার্মিনেশন রিয়েকশন হয় না? এই প্রশ্ন আসবে। আমি তো ইনিশিয়েশন প্রপাগেশন দেখাইলাম। সত্যি বলতে কি, ব্যাখ্যা অবশ্যই আছে, আমি, তোমরা যদি চাও আমি হয়তো অল্প কিছু ব্যাখ্যা দিতেও পারি, তোমরা চাইলে আর কি। সেটা হলো কি, যে অ্যানায়নিক পলিমারাইজেশন একটা ইন্টারেস্টিং ধর্ম বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। কি ইন্টারেস্টিং ধর্ম? আরে এই টার্মিনেশন তো সহজে হয় না। আমাদের আগে দেখলাম যে রেডিক্যাল পলিমারাইজেশনের সময় দেখলাম, তারপর আমরা বা ক্যাটায়নিক পলিমারের সময় দেখলাম টার্মিনেশন হয়ে যায়, সেটা
কিভাবে হয় আমরা দেখেছি, দুইটা লেজ কাছাকাছি চলে আসলে আবার আমরা দেখলাম যে রেডিক্যাল পলিমারে টার্মিনেশন হয়ে যায়। আবার একটা হাইড্রোজেন অ্যাটম জাম্প করে আরেকটাতে চলে গেলে সেখানেও হয়ে যায় টার্মিনেশন। ক্যাটায়নিক পলিমারেশন দেখলাম ওই যে কাউন্টার আয়নের ভিতর থেকে ক্লোরিন অ্যাটম বা হাইড্রোক্সিল, হ্যাঁ, রিয়েকশন করে আমার ওই যে পজিটিভ চার্জটা নষ্ট হয়ে যায়, এগুলো আমরা দেখেছি। তাহলে আমাদের এই নেগেটিভ চার্জটাও তো নষ্ট হওয়ার কোনো পথ থাকতে পারে, তাই না? কিন্তু খুবই ইন্টারেস্টিংলি বিজ্ঞানীরা দেখলেন যে না, এইটা তো সহজে মরে না, এই যে নেগেটিভ আয়নটা এটা সহজে মরে না, অ্যাক্টিভ থাকে। তার মানে লেসটা সবসময় অ্যাক্টিভ থাকবে। এখন আবিষ্কার হলো এই ধরো বেশ বেশ মানে কি বলবো, কত বছর হবে, অনেক বছর আগের কথাই বলছি, 50 60 বছর 60 বছর আগের কথা, 50 বছর আগের কথা আর কি। এই গবেষণার ফলশ্রুতিতে তখন আবিষ্কৃত হলো একটা নতুন কথা। পরবর্তীতে আমরা এটা আরো যখন প্রমাণিত হলো যে এই ঘটনাগুলো সঠিক কিনা আর কি, হ্যাঁ, যতটুকু আমার মনে পড়ে 1960 সালের দিকে আর কি, হ্যাঁ, আবিষ্কৃত হলো অ্যানায়নিক লিভিং পলিমারাইজেশন। তার মানে এটা মরে না, এটা জীবিত পলিমার। টার্মিনেশন রিয়েকশন সাধারণত হয় না। তার মানে কি এই মাইনাসের সাথে রিয়েকশন করার জন্য আমরা কোনো পজিটিভ আয়ন পাই না। তুমি অবশ্য বলতে পারো যে স্যার কে প্লাস তো আছে, এটার সাথে রিয়েকশন হয়ে গেলেই তো শেষ হয়ে গেল। না, কে প্লাসের সাথে রিয়েকশনটা সাধারণত হয় না, ও একটু দূরে দূরে থাকে আর কি, বুঝছো? কাছে এসে, যেমন আমরা আগে দেখলাম কি, আগে দেখেছি আমরা যে ক্লোরিন অ্যাটম ট্রান্সফার হয়ে যায়, বা আমরা আগে দেখেছি যে ও হাইড্রোক্সিল ট্রান্স, তাই না? এরকম হয় না রিয়েকশনটা। তাহলে বলতে পারো যে আর কোথাও কি নাই যেখান থেকে হাইড্রোজেন অ্যাটম আসলেই তো হয়, হাইড্রোজেনের মধ্যে পজিটিভ চার্জ আসবে, এখানে নেগেটিভ, তাই না? না, হাইড্রোজেন অ্যাটম খুঁজে পায় না, সে আসে না আর কি কোনো জায়গা থেকে তার সাথে রিয়েকশন করার জন্য। তাহলে কি হয়? জীবিত থাকে, এটাকে বলে লিভিং। এই এই যে ঘটনাটা, তুমি বলতে পারো স্যার অ্যানায়নিক পলিমারাইজেশন বললেন, এখন আবার বলছেন লিভিং পলিমারাইজেশন। হ্যাঁ, লিভিং আমরা তখন বলবো যখন আমাদের ওই চেইনটা জীবিত থাকবে। এখন অবশ্য আমরা যদি চাই যে না, এই চেইনটাকে আমরা জোর করে মেরে ফেলবো, তাহলে একটা ব্যবস্থা আছে, বুঝছো? ব্যবস্থাটা কি, যে মিথানল আছে না, মিথানল CH3OH, তুমি এই রিয়েকশন সিস্টেমের ভিতরে মিথানল দিয়ে দিলে ও মিথানলের সাথে রিয়েকশন করে এই মাইনাস চার্জটা নষ্ট হয়ে যাবে, যদি আমরা চাই আর কি, জোর করে পারি আমরা। আহ, আর যদি না চাই তাহলে এই ব্যবস্থায় থাকবে। তাহলে যদি আমরা মনোমার আরো যোগ করি তাহলে কি হবে? আমরা যদি মনোমার আরো যোগ করি, পলিমার চেইনটা আবার মনোমারের সাথে রিয়েকশন করবে, আবার আস্তে আস্তে মলিকুলার ওয়েট বাড়তে থাকবে। আবার আমরা যদি মনোমার যখন শেষ হয়ে গেলে আবার মনোমার যোগ করি, আবার চেইনটা বড় হতে থাকবে। আবার মনোমার যোগ করি, আবার চেইনটা বড় হতে থাকবে। তাহলে তো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পেলাম, যে আমরা যদি চাই মলিকুলার ওয়েট বাড়াতে, আমরা কিন্তু পারি। মানুষ কিন্তু এই টেকনোলজিটা আগে জানতো না, যে কোনো পলিমারের মলিকুলার ওয়েট আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি। এই কথা কিন্তু ছিল না, এই নলেজটা আমাদের ছিল না। তো এই লিভিং পলিমারাইজেশন যদি করা যায় আর কি, তাহলে আমরা মনোমার যোগ করব, পলিমারের মলিকুলার ওয়েট বাড়বে। আরো মনোমার যোগ করব, পলিমারের মলিকুলার ওয়েট বাড়বে। আবার এটা ইন্টারেস্টিংলি আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে। আমি মনে করো ভিন্ন একটা মনোমার দিয়ে দিলাম, কিন্তু অ্যানায়নিক, মানে অ্যানায়নিক পলিমারেশন অংশগ্রহণ করে এমন একটা মনোমার দিলাম, ভিন্ন মনোমার। তাহলে কি হতে পারে? ভিন্ন মনোমার যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কো পলিমার তৈরি হবে, তাই না? কো পলিমার এবং ব্লক কো পলিমার তৈরি হবে। মনে করো এখানে ধরো 100টা ইউনিট আছে স্টাইরিনের, তারপরে আরো 100টা ইউনিট, আমি মনোমারটা হিসাব করে দিলাম আর কি, হবে হলো মনে করো অন্য আরেকটা মনোমার। তারপরে আবার আমি দিলাম স্টাইরিন, তাহলে কি হবে? এ বি, এ বি, এ বি, এরকম ব্লক তৈরি হবে। তাহলে এটা ব্লক কো পলিমার তৈরি হবে। ভেরি ইন্টারেস্টিং জিনিস। বিজ্ঞানীরা যখন এটা আবিষ্কার করলেন, তখন তারা সুন্দর সুন্দর পলিমার একেবারে, এটাকে বলতে পারে যে ডিজাইন করে করে আর কি, হ্যাঁ, নিজেদের পছন্দ মতো পলিমার তৈরি করতে পারলেন। সো লিভিং পলিমারাইজেশন অত্যন্ত ইন্টারেস্টিং একটা ঘটনা, যেটা আমরা পলিমারাইজেশনের মধ্যে পাই।
আচ্ছা, আমি অ্যানায়নিক পলিমারাইজেশন আরো দুই একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, আমার মনে হয় প্রত্যেকটাই আলোচনা করার দরকার নাই, তোমাদের দিয়েছি তোমাদের বোঝার জন্য। তোমাদের যদি কখনো কোনোটা বুঝতে অসুবিধা হয়, আজকের ক্লাসে না হলেও নেক্সট ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি তো তোমাদের উত্তর দেব। এটা আরো একটা মানে ভিন্ন ভিন্ন উদাহরণ দিচ্ছি আর কি। যেমন মনে করো অ্যালকাইল, আমি একটু আগে বলছিলাম যে অ্যালকাইল লিথিয়াম, স্যার হ্যাঁ। হ্যাঁ বলো। আমাদের ক্লাসটা শেষ করে দেওয়া হয়েছে, আমাদের পরবর্তী আরেকটা ক্লাস আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, আমি আরেকটা উদাহরণ দেখাই তোমাদেরকে। এখানে আরেকটা উদাহরণ আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব। আমাদের অ্যানায়নিক পলিমারেশন প্রায় শেষ, সামান্য একটু কথা বাকি আছে। তো সেই কথাটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমরা তাড়াতাড়ি তাহলে আমাকে এটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও আর কি, হ্যাঁ? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থেকো।